আজকে আমি প্রথম যে গল্পটা বলবো সেটা হচ্ছে কাংড়া ফোর্টের গল্প। হিমাচল প্রদেশে কাংড়া বলে একটা জায়গা আছে। এটা ট্যুরিস্ট প্লেস হিসাবে খুব একটা ফেমাস প্লেস নয় অ্যাকচুয়ালি। মানে আমরা যতটা সিমলা, মানালি বা ডালহৌসি এগুলো যতটা জানি, কাংড়া ঠিক অতটা ফেমাস নয়। তবে যারা আর্ট অ্যান্ড ক্রাফটসের আছো তারা হয়তো কাংড়ার ব্যাপারে শুনে থাকতে পারো, কারণ ঔরঙ্গজেব যখন হিন্দুদের নাচ গান পেন্টিং এগুলো সব বন্ধ করে দিয়েছিল, তখন একটা ক্লাস্টার অফ হিন্দু পিপল তারা এই হিমাচল প্রদেশের কাংড়ার দিকে টুয়ার্ডস মুভ করে। আর তারপর সেখানে গিয়ে তারা তাদের ঘাঁটি গেড়ে ওখানে নিজেদের কালচার, নিজেদের প্রফেশনকে ধরে রাখার জন্য ওখানে একটা টাইপ অফ স্কুল অফ পেন্টিং স্টার্ট করে। সেই প্যাটার্ন অফ পেন্টিংটা ভেরি ফেমাস কাংড়ার। তো সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো অনেকে কাংড়ার নাম জানতে পারো। এনিওয়েজ, গল্পটা আমি শুনেছি আমার একটা ফ্রেন্ডের কাছে। আমারই বান্ধবী ধর্মশালা বলে একটা জায়গা আছে এইচপিতে, ওখানে বিয়ে হয়েছিল ওখানকারই একটা লোকাল ছেলের সাথে, বিজয়। তো ওটা ধর্মশালা থেকে প্রবাবলি 20 কিলোমিটার ডিস্টেন্সে এই কাংড়া জায়গাটা। অ্যাকচুয়ালি আমার মানে বান্ধবীর বিয়ে হওয়ার পর বিজয় ছেলেটি, মানে যার সাথে ওর বিয়ে হয়েছে, সে খুব ডাকাবুকো কাইন্ডের, খুব অ্যাডভেঞ্চার ভালোবাসে। সে প্রত্যেক উইকেন্ডসে ওরা কী করতো, ওরা একটা বাইক নিয়ে ওরা বেরিয়ে যেত লং ড্রাইভে, আর কোথাও নিয়ার বাই কোথাও ঘুরে আসতো। তো একদিন এরকম বিয়ে হয়েছে, বিয়ের মাস খানেক পরে আর কি। তো ওরা একদিন লাঞ্চ করে উঠে একটা সানডে দুপুরবেলা ঠিক করেছে যে ওর হাজব্যান্ড বলেছে চলো তোমাকে কাংড়া থেকে ঘুরিয়ে আনি। আমি 2016-এ ধর্মশালা অবধি গেছিলাম, কিন্তু কাংড়ার নামটা আমি জানতাম না। মানে এই স্টোরিটা আমি শুনেছি 2017-এ আমার বান্ধবীর কাছে। তো আমি যদি একবার জানতাম তাহলে একবার ডেফিনেটলি আমি কাংড়া ফোর্ট ভিজিট করে আসতাম। তো এখন আমার ওই বান্ধবী আর বিজয় দুজনে মিলে ওরা লং ড্রাইভের জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তো একদম কাংড়ার যে মেন মার্কেট প্লেসটা আছে বাস স্ট্যান্ডের কাছে, ওখানে ব্রজেশ্বরী লক্ষ্মী মন্দির বলে একটা বড় মন্দির আছে। কাংড়াতে এমনি কিছু বিশেষ দেখার নেই, ওই মন্দিরটা আছে আর একটা ফোর্ট আছে। তো ওরা লক্ষ্মী মন্দিরটা ভিজিট করে ওখান থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে বসে আমার বান্ধবী আর বিজয় বসে চা খাচ্ছে। তো ওরা নিজেদের মধ্যে যখন কনভারসেশন করছে যে চলো এরপর তোমাকে আমি একটা ফোর্টে নিয়ে যাব, ফোর্ট দেখাবো, তো তখন চাওয়ালাটা বলছে যে अरे भाई साहब, नई बीवी को लेकर आप वहाँ क्यों जाएंगे? फोर्ट में तो कुछ दिखने वाला है नहीं वैसे। वो एकदम सुनसान जगह है, वहाँ पे चीतिया वगैरह है। चीतिया माने होचे स्नेक, साप। तो वहाँ पे है कुछ नहीं, आप मत जाओ वहाँ पे। তো আমার বান্ধবী একটু ডিমোটিভেটেড হয়েছে। ও তখন বলছে যে না, এরকম লোকাল লোক, ওর তো নিশ্চয়ই কিছু জানে, তাই জন্য এরকম বলছে, আমি যাব না। তো তখন বিজয় যা হয় আর কি, আর ন্যাচারালি ছেলেটা বলছে যে না না, আমি আমার ফ্যামিলির সাথে আগে এসেছি এখানে, আমি এসে এখানে কাংড়া ফোর্টে অনেক ছোটোবেলায় ঘুরতে এসেছিলাম, কিচ্ছু নেই এরকম। ও লোকাল ভিলেজ পিপল ওরকম তো বলেই, ওসব বাদ দাও, ওসবে কান দিতে নেই বলে ওকে জোর জবরদস্তি যাই হোক নিয়ে গেছে। আচ্ছা, কাংড়া ফোর্টটার এবার একটু ডেসক্রিপশন দিই। কাংড়া ফোর্টটা মানে যতদূর ওদের বাইকটা গেছে, যেখানে ওদের বাইকটা গিয়ে থেমেছে দেউড়িটা পার করে, সেখান থেকে পাথর কেটে কেটে, মানে পাহাড়ের কোলে একটা সিঁড়ি কেটে, ধাপ কেটে কেটে একটা লম্বা স্টেয়ার্স উঠে গেছে। তোমরা যদি কেউ কাংড়া ফোর্ট দেখতে চাও, তোমরা গুগল করতে পারো। গুগলে কাংড়া ফোর্টের কিছু ধ্বংসাবশেষের ফটোগ্রাফস আছে। ধ্বংসাবশেষ বললাম এই কারণে, কারণ ওর বাইরের ওয়ালটা ইনট্যাক্ট আছে, কিন্তু ভেতরের বিল্ডিংসগুলো সব ডেস্ট্রয়েড হয়ে গেছে অলমোস্ট। ওখানে সত্যি দেখার মতন কিছু নেই, শুধু অনেকটা উঁচুতে, অনেক হাই অল্টিটিউডে বলে ওপরে একবার উঠে যাওয়ার পর ওখান থেকে কাংড়া ভ্যালিটা দেখতে পাওয়া যায়। আর দ্যাট কাংড়া ভ্যালির ভিউটা, দ্যাটস অসম। সেটা গুগলের ফোর্টটা, মানে ওই গুগল ফোর্টটা যদি তোমরা সার্চ করে দেখো কাংড়ার, তো ওখান থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারো অ্যাবাউট ইট। ওটার জমিনটা যে আছে না, ওটা একটা এরকম সার্কুলার টাইপের জমিন, বাইরের দিকটা এরকম ওয়ালিং করা আছে, পুরোটা ওয়াল করা আছে।
আর ভেতরে অ্যাজ পার হার সে, মানে আমি তো যাইনি, আমি ঠিক জানি না, কিন্তু আমার বান্ধবী বলেছিল যে ভেতরের বিল্ডিংগুলো কিছুই নেই এক্সিস্টিং। ওখানে শুধু একটা লক্ষ্মী মানে মন্দির আছে, কিছু একটা কালী মাতার মন্দির আছে, লক্ষ্মী মাতার মন্দির আছে, আর বোধহয় একটা স্টোন মিউজিয়াম টাইপের আছে যেখানে কিছু পুরোনো দিনের অনেক পাথর টাথর প্রিজার্ভ করা আছে। তো এমনিতেই ইউজুয়ালি ওখানে কেউ যায় না, আর ওরা গেছেও একটা অফ সিজনে, অফ ডেতে, তো পুরো সুনসান জায়গাটাতে সত্যিই কেউ নেই। তো আমার বন্ধু তো প্রচণ্ড ইরিটেটেড, কারণ ও একদম পছন্দ করছিল না, যেহেতু লোকটা বাদ সেধেছিল, ওর মন খুঁতখুত করছে। বিয়ন্ড অফ দিস ও গেছে, এবার বিজয় যাবে তো ওকে যেতেই হবে। এবার অনেকটা লম্বা পাথরের সিঁড়ি চড়ে ওরা ওই ওপরটায় গেছে। ওখানে গিয়ে খানিকটা ভালো লেগেছে, কারণ কাংড়ার যে উপত্যকার যে ভিউটা আসছিল, দ্যাটস অসম অ্যাজ আই টোল্ড, ওটা খুব সুন্দর ছিল। এবার ওরা একটু ডিস্টেন্সে, মানে বিজয় একটা সাইডে যা হয় আর কি, ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে চারিদিকে, তো একটু ডিস্টেন্সে একটু এগিয়ে গিয়ে আমার বান্ধবী দেখছে ওখানে একটা ছোট্ট মন্দির, ছোট্ট মানে খুবই ছোট্ট, একটা জাস্ট কূপ, ওখানে আর কিচ্ছু নেই, দুপাশে দুটো জানলা দেওয়া একটা ছোট্ট কূপ। আর সেই কূপটার দরজাটা সে বহুকাল পুরনো, আগেকার দিনের দুর্গে যেরকম সেই এত মোটা মোটা বড় বড় লোহার তালাগুলো হতো না, ওরকম একটা বড় তালা দেওয়া, তাও আবার সেই মাকড়ির জাল টাল একদম এমনভাবে জড়িয়ে ধরে আছে জিনিসটাকে, যে মানে বোঝাই যাচ্ছে যে বহুকাল ওটা কেউ ইউজ করে না, মানে ওটা কেউ খোলেই না। তো এবার আমার বান্ধবী কী করেছে, ঘুরতে ঘুরতে বিজয়দা একটা দিকে গিয়ে ওই কাংড়া ভ্যালিটা, ওই ভিউটা দেখছে, ওখানে ওর মতন করে একটু টাইম স্পেন্ড করছে। আর আমার বান্ধবী কী করছে, ও একটা সাইডে এসে ওই দেখছে ওখানে লেখা আছে কালী মাতাজি কা মন্দির, তো ওখানে এসে ও এদিক টুকি মেরে দেখছে যে মন্দিরের ভেতরে কি আছে। এবার প্রথম ও যখন একটা সাইডে জানলাটা দিয়ে দেখছে, প্রথম একবার দেখলো যে একটা ছোট্ট একটা কালী মাতার মন্দির, মানে মূর্তি আছে ওখানে। তো ওটা দেখে ও আবার ওখান থেকে আবার একটা রাউন্ড লাগিয়ে এসে সেকেন্ড টাইম যখন ও আবার ওই জানলাটার পাশে গেছে, ওর সাডেনলি মনে হলো যে ভেতরে সম্ভবত একজন সেই ল্যাঙ্গট পরা সাধু বাবা যারা থাকেন না, যারা তপস্যা করেন আর কি, ওরকম কেউ একটা বসে আছে। ওর প্রথমত প্রচণ্ড ভয় লাগলো, কারণ ওই কূপটার, আমি বললাম যে ওই একটাই দরজা, আর সেই দরজাটাতে ওই রকম বড় একটা তালা দেওয়া, বাইরে থেকে তালাটা লক করা, সো ভেতরে কেউ ওরকমভাবে থাকাটা খুব আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওই ঘরটা যে বহু বছর আনইউজড, ঘরটার আনাচে কানাচে সব কিছু দেখলেই সেটা বোঝা যাচ্ছে, এবং খুব একটা মেনটেনডও নয় জায়গাটা, খুব ইল মেনটেন্ড কাংড়া ফোর্টটা। তো কাজেই ওইখানে একজন এরকম লাঙট পড়া হঠাৎ করে সাধু বাবাকে দেখে ও প্রথমত হঠাৎ চমকে ওঠে, কিন্তু আউট অফ কিউরিয়াসিটি যা হয় আর কি, আমরা ওরকম কিছু কিছু জায়গাতে আমরা ওটা মনের সাথে মানিয়ে নিতে পারি, কারণ ওরম জায়গায় একটা সাধু বাবা তপস্যা করছে, হতেই পারে, খুব একটা আনইউজুয়াল কিছু মেবি নয়। তো ও কী করলো, আর একটু জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখতে গেছে যে এক্স্যাক্টলি ওখানে কে তপস্যা করছে। আর ও যেই মুখটা বাড়িয়েছে, মানে সাধু বাবাটা সাপোজ ধরো মুখটা এরকমভাবে ছিল, চোখটা অন্যদিকে ঘোরানো ছিল, চোখটাকে জাস্ট এইভাবে এনে ওর দিকে তাকালো, দিয়ে ফেসটা না, মানে অ্যালং উইথ সাধু বাবার পুরো বডিটার সাথে ফেসটা, ও যে জানলাটায় দাঁড়িয়ে আছে সেই জানলাটার দিকে লাইক ধেয়ে আসলো এরকমভাবে। তো ও যে এরকমভাবে ধেয়ে এসেছে সাধু বাবার মুখটা ওরকম বিভৎসভাবে, ও ওখান থেকে দেদার দৌড় লাগিয়ে বিজয়দাকে গিয়ে আর কি ধরেছে। তো বিজয়দা ন্যাচারালি কি হয়েছে করে বলছে, ওখানে আমি দেখলাম এখানে ভেতরে একজন সাধু বাবা তপস্যা করছে। আর কূপটা, আমি বারবার বলছি, কূপটা এতটাই ছোট যে আশপাশে কোথাও হাইড করে নিজেকে লুকিয়ে রাখা বা ওইরকম কোনো স্পেসই নেই ওখানে, জাস্ট কালী মাতার মূর্তিটা আছে আর সামনে একটুখানি স্পেস আছে যেখানটাতে ও দেখেছিল সাধু বাবাটা তপস্যা করছে, বাকি দরজাটা দেখা যাচ্ছে এপাশে, আর এখান থেকে ও পাশে জানলাটা হচ্ছে সি থ্রু, তো কাজেই হাইড করার কোনো জায়গা নেই ওখানে। তো তখন বলছে যে আমি এক্ষুনি এরকম একটা দৃশ্য দেখলাম, ও তো হাঁপিয়ে টাপিয়ে অস্থির। তো ওকে বিজয় বলো, দূর তুমি কি দেখেছো, দাঁড়াও আমি দেখছি বলে ওকে নিয়ে গেল আবার। তো ও কি ঝুঁকি মেরে দেখলো ভেতরে সত্যি কেউ নেই। ও বারবার চেক করলো, দেখলো ওখানে কোনো সাধু বাবার নামও নিশান ছিল না। বাট এই ঘটনাটাতে আমার বন্ধু প্রচণ্ড ভয় পায় এবং ও বলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না,
তো সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিল। তো পরে এই ঘটনাটা যখন এক্সপ্লেন করেছিল, এইরকম একজন সাধু বাবার দর্শন মাঝে মাঝেই নাকি ওখানে দেখা যায়। ইভেন অনেকে নাকি কাংড়া ফোর্টের রাস্তা বুঝতে না পারলে বা চিনতে না পারলে, নতুন কেউ, অনেক সময় দেখা গেছে যে এইরকম কোনো সাধু বাবা তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে আসে। এটা কতটা সত্যি মিথ্যে আমি জানি না, আমি কাংড়ায় কোনোদিন নিজে ফিজিক্যালি যাইও নি, কিন্তু এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার ওই ফ্রেন্ডের কাছে, এবং আমার এই ঘটনাটা বেশ ভালো লেগেছিল। আচ্ছা, নেক্সট যে গল্পটা বলবো, নীলাদ্রি চক্রবর্তী আমাদের সাথে আছে। নীলাদ্রি, হ্যাঁ, আমি আগে যে বাড়িতে থাকতাম, যে আমার উত্তর কলকাতার পুরনো ব্রনন বটপ যে বাড়িতে, সেই বাড়ির গল্প তো প্রচুর বলেছি। আমরা এখন যে ফ্ল্যাটটাই শিফট করেছি, এখন আজকে সেই ফ্ল্যাটে সেই পাড়ার একটা গল্প বলবো। নীলাদ্রি, ইটস প্রবাবলি 2014-এর গল্প, তাই তো? তাই বলেছিলি তো? হ্যাঁ, আমরা এসছি এখানে 2016-এ, আর এই ঘটনাটা ছিল 2014-এর গল্প। 2014-এ আমাদের পাড়ার মানে এসে আমার সাথে আলাপ হয় নীলাদ্রি, সৌম্য ব্যানার্জি, আমি যাদের গল্পটা আজকে বলছি। এখন আমরা সবাই ফ্রেন্ডস, কিন্তু আমি 2016-এ ওদের সাথে পরিচিত হই। তো আমাদের পাড়ায় একটা কালী পুজো হতো, যা হয় আর কি, পাড়া ছেলেরা মিলে একটা কালী পুজো অ্যারেঞ্জ করে। তো কালী পুজোর চাঁদা তোলার একটা ব্যাপার তো থাকে, ওই পুজোর আগে বেশ কিছু দিনের একটা প্রস্তুতি চলে, চাঁদা টাদা অ্যারেঞ্জ করা। তো ওদের ওই ছেলেদের গ্রুপটাতে একটা চঞ্চল নামে একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, মানে নীলাদ্রিদের থেকে বয়সে ছেলেটি অনেকটাই ছোট, বাচ্চা ছেলে। তো ওই ছেলেটি মানে ওর সদ্য আর কি বাইক রাইডিং শিখেছে, খুব একটা পটু হয়নি, এক্সপার্ট ছিল না, সদ্য আর কি শিখেছে। তো ওই রকম আমাদের নিচেই নীলাদ্রিদের একটা দোকান আছে। তো নীলাদ্রি ওই দোকানে কিছু কাজ করছিল, আর ওর দোকানে ওই ছেলেটি বসেছিল, চঞ্চল এসে বসেছিল। তো আর একটা ছেলে, সেই সময় ওদের ক্লাবেরই আর একটা ছেলে এসে ওকে ডাকলো, ডেকে চাঁদার বইটা নিয়ে বললো চল, মানে হয়তো ওরা কোথাও যাচ্ছে আর কি চাঁদা কাটতে। তো আমাদের বাড়ি থেকে, ফ্ল্যাটের দিক থেকে সোজা একটা রাস্তা কানেক্ট করে কল্যাণী হাই রোডটাকে। তো ওই কল্যাণী হাই রোডের ওপর তখন মানে 2014-এ প্রচুর বারকাম রেস্টুরেন্ট, ওই রোডটার উপর কোনো একটা বারকাম রেস্টুরেন্টে গেছিল চাঁদা কালেক্ট করার জন্য। এবং অ্যাক্সিডেন্টের বর্ণনাটা আমাকে নীলাদ্রি দিয়েছিল, দ্যাটস ভেরি ভেরি প্যাথেটিক। মানে ছেলেটা হয়তো আমার বয়সী বা আমাদের থেকে হয়তো ছোটই হবে, 1-2 বছরের, এক্সপ্লেন করতে ভালো লাগছে না, তবু একটু বলছি। মানে ও বাইকটা রাইড করছিল, আর আরেকটা যে ছেলে ছিল চঞ্চলের সাথে, ও পেছনে বসেছিল। তো ওটা খুব সজোরে গিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা খায়, পেছনের ছেলেটা ছিটকে গিয়ে একটা ঝোপের মধ্যে পড়েছিল। আর চঞ্চল যেটা হয়েছিল, ও পুরো বাইক থেকে অ্যাবাউট 6 ফিট ওপরে উঠে গিয়ে রাস্তায় এসে খুব জোরে পড়ে, এবং ওর মাথার পেছন দিকটা পুরো উড়ে গেছিল। তারপর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নীলাদ্রিদের গ্রুপটা ওরা গেছিল ওখানে ওদের দেখতে, তো ওরা এটাকে এক্সপিরিয়েন্স করেছে। খুব সাংঘাতিক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ছিল, ছেলেটি মারা যায়। এই ঘটনাটা ঘটেছিল কালী পুজো, মানে ধরো অক্টোবরের দিকে, এটা 2014-এর অক্টোবরের ঘটনা বললাম আমি। এবার আসি 2015-এ। 2015-এর আগস্ট মাসে নীলাদ্রি, সৌম্য, ওদের পুরো ফ্রেন্ডসদের গ্রুপটা ওরা তারাপীঠে গেছিল। তারাপীঠ থেকে ফিরে আসার পর, আচ্ছা সৌম্যর ডেসক্রিপশনটা একটু দিই। সৌম্য ব্যানার্জি আমাদের পাড়ার আমার একজন খুব ভালো বন্ধু। ওর একটা রসনার চিত্রপট বলে খুব ভালো ইউটিউব চ্যানেলও আছে, যারা রান্নাবান্না ভালোবাসো ওর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। রসনার চিত্রপট, ওই চ্যানেলে সৌম্য আসে ডেলি বেসিসে প্রচুর সুন্দর সুন্দর ইনোভেটিভ রান্নাবান্না নিয়ে, তোমরা প্লিজ চাইলে ওটাকে সাবস্ক্রাইব করো। তো মেন ঘটনাটা ঘটেছিল এই সৌম্যর সাথে। সৌম্য
সৌম্যদের যে বাড়িটা, ওই চঞ্চল বলে যে ছেলেটির অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সৌম্যদের বাড়ির ঠিক উল্টো দিকে। এবার খুব স্বভাবতই আমাদের নেইবার্সদের সাথে ঠিক যেরকম রিলেশনশিপ বিল্ড থাকে, মানে সৌম্য আর ওই চঞ্চল দুজনে খুব ছোট থেকে একসাথে খেলে একসাথে মানে বড় হয়েছে, মানে কোনো ডিফারেন্স নেই। ওর বাড়িতেই ওর অল টাইম এসে পড়ে থাকতো, ম্যাক্সিমাম টাইমই সৌম্যদার সাথে এসে খেলা টেলা করতো, মানে চঞ্চল খুব ক্লোজ ছিল আর কি সৌম্যর। এবার তারাপীঠ থেকে ঘুরে আসার পর হঠাৎ করে সৌম্যর সাথে একটা অদ্ভুত ঘটনা স্টার্ট হলো। নীলাদ্রি কদিন ধরেই দেখছে সৌম্য খুব আপসেট, সৌম্য ভীষণ ডাল লুক একটা ফাইন্ড হচ্ছে ওর মধ্যে। তো নীলাদ্রি জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর। ও প্রথমে কাউকে জিনিসটা শেয়ার করেনি, কিন্তু পরে যখন ওর আস্তে আস্তে মানে বেশ ও ফিজিক্যালি উইক হতে থাকলো, ও তখন আস্তে আস্তে জিনিসটাকে রিভিল করলো। ও ওই তারাপীঠ থেকে ঘুরে আসার পর, মানে অক্টোবর 2014-এ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল চঞ্চলের, তারপর 7-8 মাস কেটে গেছে। ও কিন্তু কোনোদিন কিচ্ছু দেখতে পায়নি, কিন্তু ওই তারাপীঠ থেকে 15 আগস্টের ওই টাইমে ঘুরে আসার পর ও হঠাৎ করে সৌম্য যে চঞ্চল যে শার্টটা পরে মারা গেছিল, ও দেখতে পেত ওই শার্টটা সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মানে ও যখনই একা থাকতো ও তখনই দেখতো ওদের একতলা থেকে দোতলায়, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল সৌম্যদের বাড়িটা, ও দেখতো ওই শার্টটা দোতলা থেকে একতলায় নামছে, একতলা থেকে দোতলায় আবার উঠছে, মানে ওই শার্টটা যেন অলওয়েজ ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। আমাদের বাড়ির নিয়ার বাই একটা প্লেস আছে, হায়দার রোড বলি আমরা ওটাকে, অনেকেই হয়তো তোমরা জানো। ওই হায়দার রোডে একজন তান্ত্রিক ধরনের একজন আছেন। তো ওনার কাছে তখন এই নীলাদ্রি সৌম্য ওরা যায়, গিয়ে ওরা এই ঘটনাটা আর কি ওনাকে জানায় যে আমরা কদিন ধরেই আমি এরকম একটা আনইউজুয়াল জিনিস ফিল করছি। ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, মানে ও কিন্তু কোনো অবয়বও দেখতে পাচ্ছে না, ওই চঞ্চলকেও দেখতে পাচ্ছে না, খালি ও যে সেই শার্টটা পরে মারা গেছিল ওই শার্টটাকে রেকগনাইজ করতে পারছে। ওই শার্টটা যেন সারাদিন যখনই ও একা থাকছে স্পেসিফিক্যালি ওর চারপাশে ওই শার্টটা খালি ঘুরে বেড়াচ্ছে। তো তখন ওই যে তান্ত্রিক উনি তখন ওদেরকে নিজে থেকেই জিজ্ঞাসা করছেন যে তোমরা কি এর মধ্যে রিসেন্টলি তারাপীঠ গেছিলে? তখন ও বলছে যে হ্যাঁ আমরা এই রিসেন্ট তারাপীঠে গেছিলাম। তো তখন উনি বলছেন যে তারাপীঠে তোমরা কি শ্মশানে ভিজিট করেছিলে? তখন ওরা বলছে হ্যাঁ আমরা ঘুরতে ঘুরতে শ্মশানে গেছিলাম। তো ওই শ্মশানে ঘুরতে ঘুরতে পার্টিকুলার কোনো একটা প্লেসে সৌম্য বোধহয় কোনো একটা গাছের তলায় কিছুক্ষণ স্টে করেছিল, বা সামহাউ ওই গাছটার সাথে সৌম্য কিছুক্ষণ হয়তো ওই গাছের তলায় ছিল বা কিছু, যেখান থেকে সৌম্যর মধ্যে একটা পাওয়ার জেনারেট করেছে বলা যায়, যাতে কিনা ও আনন্যাচারাল কিছু আমাদের সার্কামস্টেন্সেসে, মানে যেগুলোকে আমরা ফিল করতে পারি না ন্যাচারালি, ও সেটা ফিল করতে পারছে। হঠাৎ করে সেই পাওয়ারটা ওর মধ্যে এসছে। ও হয়তো অন্যত্র কোথাও গেলে ওরকম যদি আনইউজুয়াল কিছু থাকে ও হয়তো সেটাও ফিল করতে পারতো, মানে সেটা হয়তো যায়নি তাই জন্য বুঝতে পারেনি, যেহেতু ওর বাড়ির পরিধিটুকুর মধ্যেই ছিল ওই কদিন, তো বাড়িতে ও ওই জিনিসটা ফিল করতো। কিন্তু এটা তো ঠিক নয়, তো কাজেই এটা হওয়া উচিত নয় ওর সাথে রেগুলার বেসিসে। তো ও আস্তে আস্তে ভীষণ ভয় পাচ্ছিল বলতে, ও একটা জিনিস খুব বারবার বলতো যে ও এই জিনিসটা দেখছিল কিন্তু খুব অদ্ভুতভাবে ও কিন্তু কোনো দিন ভয় পায়নি, মানে ভীষণ যে ভয় পাওয়া বা খুব স্কেয়ার্ড হয়ে যাওয়া, এটা নিয়ে খুব চিন্তিত হওয়া তা না, যেন খুব ওর রিল্যাক্সডই লাগতো। আসলে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ যখন চারপাশে তোমার মানে থাকে, তার প্রেজেন্সটা তুমি ফিল করতে পারলেও হয়তো আমরা খুব একটা ইরিটেটেড হই না, বা ওই ভয়ের ফিলিংসটা হয়তো আমাদের মধ্যে আসে না। ঠিক সেরকম ওর কোনোদিন অতটা ভয় লাগেনি, বাট যেটা ঘটছিল ওর সাথে সেটা তো কখনোই ঠিক হচ্ছিল না। তো তারপরে সেই তান্ত্রিক উনি বোধহয় সৌম্যকে কিছু তন্ত্রমন্ত্র দিয়েছিলেন রেগুলার বেসিস জব করার জন্য, কিছু বোধহয় খাওয়ার জন্য দিয়েছিলেন, ওই সব করে টোরে এখন হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ও এখন আর ওরকম কিছু ফিল করে না, আর চঞ্চলকেও ওরকমভাবে আর কোনো দিন দেখতে পায়নি। তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ছে বা বলছি, যে আরেকটা ইনসিডেন্ট বলছি।
এই অশুভ শক্তি বা শুভ শক্তি না সত্যি সত্যি তাদের মানে ফিল করা যায় বা তাদেরকে আমরা ফিল করতে পারি, তারা যদি চায় আমাদেরকে খুব তীব্রভাবে সেটাকে ফিল করাতেও পারে। আর একটা ইনসিডেন্ট বলি, আমার একটা স্টুডেন্ট ছিল, আমার সেই স্টুডেন্টরা ওই 2018-এ ওরা রাজারহাট নিউ টাউনে একটা নতুন ফ্ল্যাট বুক করেছিল। তো ও খ্রিস্টান ছিল, তো আমাদের যেরকম গৃহপ্রবেশ হয় ওদের তো গৃহপ্রবেশ হয় না, ওদের তোমার ওই ফাদার আসেন, এসে চার্চ থেকে হোলি ওয়াটার স্প্রেড করে যান বাড়িতে, সারা বাড়িতে। তো যেদিনকে ওদের বাড়িতে ওই অনুষ্ঠানটা ছিল, তো সেদিনকে ওদের বাড়িতে ওদের কিছু ক্লোজ রিলেটিভসরা এসেছিল সকালবেলা। ওই স্টুডেন্টের একটা মাসি ছিল, ঠিক আছে, আমার স্টুডেন্টরা 2 বোন, ওর বাবা মা। তো ওরা যেদিনকে আর কি ওই রাজারহাট নিউ টাউনের বাড়িতে প্রথম দিন গৃহপ্রবেশ করছে, সেদিনকে ওর এক মাসি এসেছিল, ওনার যাদবপুরে বাড়ি, এক্সট্রিম সাউথে ধরে নাও। তো সেদিনকে রাত্রিবেলা ওর মাসির ইভেন ওই বাড়িতে থেকে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা। তো ওর মাসি কিছুটা এই স্পিরিট বিশ্বাস করে, একটু আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করেন খুব, এবং উনি এগুলো খুব মানেন। তো ওর মাসি বাড়িতে ঢোকার পর থেকেই না শি ওয়াজ নট ফিলিং কমফোর্টেবল, মানে কোথাও যেন ওনার মুখটা একটু ভারাক্রান্ত লাগছিল। মানে একটা বোনের বাড়িতে এসছে, বোনের নতুন ফ্ল্যাট হয়েছে, যে একটা খুশির বহিঃপ্রকাশ সেটা তার মধ্যে ছিল না। প্রথম থেকেই উনি খুব ডাল মানে লাগছিল ওনাকে, সামহাউ ওনার যেন পছন্দ হয়নি ফ্ল্যাটটা। তো যখন ফাদার এসছেন, এসে চারিদিকে হোলি ওয়াটার স্প্রেড করেছেন, করে উনি চলে গেছেন। এবার ওনার মাসির তো থাকার কথা সেদিনকে আমার স্টুডেন্টের বাড়িতে। তা ওর মাসিকে ওর মা বলছে, কি রে তুই আমার নতুন ফ্ল্যাটে খুশি হসনি? তখন ওর মাসি বলছে, না রে তুই এরকম ভাবিস না যে তুই নতুন ফ্ল্যাট কিনেছিস বলে আমি খুশি হইনি বা কিছু, ইটস নাথিং লাইক দ্যাট, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই বাড়িটাতে কিছু গন্ডগোল আছে। মানে ফ্ল্যাটটা যখন তোরা বুক করেছিলি একটু খোঁজ খবর নিয়েছিলি? এবার ওর মা বলছে যে দেখ এরকমভাবে ডিমোটিভেট করিস না, খুব স্বাভাবিকভাবেই, কারণ প্রথম দিন বাড়িতে ঢুকছি, এরকম একটা ডিমোটিভেটিং কথা শুনলে খুব স্বাভাবিকভাবেই মনে একটা কু ডাকে। তো যথারীতি ওর মা বলল যে না রে কিছু হবে না, এই তনি হোলি ওয়াটার স্প্রেড করে গেলেন ফাদার, তো এত ভাবনা চিন্তা করে লাভ নেই, এখন যখন নেওয়া হয়ে গেছে থাকতে তো হবে, এত টাকা ইনভেস্ট করে ফেলেছি, ওর ঠিক আছে কিছু হবে না। তো ওর মাসি বলল ঠিক আছে আমি আর কিছু বলবো না এই ব্যাপারে। তো ওর মাসি কিন্তু থাকলো না, উনি কিন্তু অনেক রাত্রিতেও উনি যাদবপুরে সেই ব্যাক করলেন, উনি কিছুতেই ওনাকে রাখা গেল না, উনি বললেন আমি কিছুতেই থাকবো না এই ফ্ল্যাটে। তো যথারীতি ওদের কোনো রিলেটিভসই আর সেদিনকে ছিল না বাড়িতে। একটা রুমে ওর মা 2 মেয়েকে নিয়ে শুয়েছে, যেহেতু প্রথম নতুন বাড়িতে এসছে তো মেয়ে দুটোকে একা ছাড়েন। আর একটা রুমে ওর বাবা শুয়েছে একা। এবার প্রথম রাত্রি, মানে ফ্ল্যাটে যে প্রথম রাতটা কাটাচ্ছে ওরা, সেই রাতটার কথা বলছি। ঠিক 2:30 থেকে 3টে বাজে, 2:30 থেকে 3টের সময় হঠাৎ করে ওদের মেন ডোরটাতে, মানে ওদের বাইরে একটা কোলাপসেবল ডোর আছে ফ্ল্যাটের বাইরে, আর তার ভেতরে একটা উডেন ডোর আছে। তো ওই উডেন ডোরটাতে প্রচণ্ড জোরে, মানে বেশ জোরে দাম 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 করে 3বার ধাক্কা হলো। মানে এতটাই জোরে হলো আওয়াজটা যে ওই ঘর থেকে ওর বাবাও শুনে উঠে পড়েছে, আর এই দিকের ঘর থেকে ওরা 2 মেয়েতে আর মাতে উঠে পড়েছে। দিয়ে সবাই মিলে হকচকিয়ে উঠে বসে কে কে করতে করতে মানে দৌড়ে এসেছে বাইরের ডাইনিংটাতে। কি হয়েছে? তো যথারীতি এবার ওর বাবা বললো তুমি দাঁড়াও আমি দেখছি চেক করে কে এসছে। তো এত রাতে কে আসবে? আর ওরা ঘড়িতে দেখছে তখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে। ওরা দরজাটা খুলে, ওর বাবা কোলাপসেবল গেটটা খোলেননি, উনি এমনি দরজাটা খুলে জাস্ট এপাশ ওপাশ উকি ঝুঁকি মেরে উনি দরজাটা লাগিয়ে দিয়েছেন। দিয়ে নিজেরাই আর কি সেই দিনকে রাতের মতন গজগজ করতে করতে শুয়ে পড়লো যে একটা এরকম ভালো কমপ্লেক্সে, এত সুন্দর একটা অ্যারিস্টোক্রেট কমপ্লেক্সে, এখানেও এরকম লোকে অসভ্যতা করে, এই রাত দুপুরে এসে লোকের ঘরে দরজা নক করছে। দ্যাটস নট ডান।
তো ওর বাবা বলছে যে দাঁড়াও আমি কালকেই সেক্রেটারির সাথে কথা বলবো। আর ওই কমপ্লেক্সগুলোতে তো অলমোস্ট তোমার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে প্রত্যেকটা স্টেয়ারের বাঁকে বাঁকে একটা করে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, তো কোনো অসুবিধা নেই। যদি কেউ বদমাইশি করে তাকে ইজিলি আমরা রেকগনাইজ করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন রাত্রিবেলা ভয় পেও না, ঘুমিয়ে পড়ো, আমি দেখছি, কালকেই আমি ফ্ল্যাটের সেক্রেটারির সাথে কথা বলে নেবো। তো পরের দিন সকালবেলা ওর বাবা ওই ফ্ল্যাটের সেক্রেটারির সাথে কথা বলেছে। তো ফ্ল্যাটের সেক্রেটারি বলছে যে দেখুন আমার মনে হয় না আপনাদের কোনো মনের ভুল হবে, কারণ হচ্ছে বা অন্য কিছু হবে, হয়তো কিছু দুম করে পড়েছে, আপনারা ঘুমের ঘরে হয়তো আপনারা ভাবছেন যে আওয়াজ হয়েছে, কেউ দরজা নক করেছে। তার কারণ হচ্ছে আমরা এই ফ্ল্যাটে মোটামুটি এসছি, বেশ 8-9 মাস হলো চলে এসেছি, আর এই ফ্ল্যাটে এখনও এই কমপ্লেক্সে অর্ধেকের ওপর লোকই আসেনি। তো সেক্ষেত্রে এইরকম বদমাইশি বা অসভ্যতা করার মতন কেউ আছে বলে আমার ফ্ল্যাটে মনে হয় না। ঠিক আছে, আপনি আর একটা দিন দেখুন, যদি এরকম কিছু রিপিট হয় তাহলে আমি নেক্সট ডে সিসিটিভি ক্যামেরা আমাদের যে কন্ট্রোল রুম আছে সেখানে আপনাকে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো। তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে তাই হোক। এবার পরের দিন যথারীতি ওরা আবার একই টাইমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ঠিক ওই সেম 2:30-3টের সময় আবার ওদের দরজাতে ঠিক ওই একইভাবে দাম 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 করে 3বার আওয়াজ হয়েছে। আবার ওদের ঘুম ভেঙে গেছে। এবার তো ওর বাবা তাড়াতাড়ি করে ওই উডেন দরজাটাও খুলেছে, আবার কোলাপসেবল গেটটা খুলে উনি আবার একটু সিঁড়ি দিয়ে নেমে উঠে আগে পিছে ভালো করে চেক করে দেখছেন যে কেউ এসে দরজা নক করে আবার পালিয়ে টালিয়ে গেছে কিনা দৌড় টোড় দিয়ে। বাট ওদের আবার কি একদম দরজাটা খুলেই যে স্টেয়ার্স তা কিন্তু নয়, সামনে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা কভার করে কারো স্টেয়ার্স দিয়ে নেমে যেতেও সেটাও খানিকটা টাইম কনজিউমিং। তো অত তাড়াতাড়ি কেউ পালিয়েও যেতে পারবে না ওখান থেকে ওই প্যাসেজটা দিয়ে। তো এবার তো ওনার বেশ মানে খুব রাগ হয়েছে, লিটারালি ওদের খুব রাগ হয়েছে যে এটা কেউ নিশ্চয়ই বদমাইশি করছে ওদের সাথে, নতুন এসছে, ভয় টয় দেখাচ্ছে। কালকে উনি বললেন যে একদম আমি আর উইদাউট ফেল আমি সেক্রেটারির সাথে কথা বলে সিসিটিভি ক্যামেরা চেক করব। তো যথারীতি পরের দিনকে আবার উনি সেক্রেটারির কাছে গেছেন, গিয়ে বলছেন যে না আজকে আপনি চলুন কন্ট্রোল রুমে, আমি সিসিটিভি ক্যামেরাটা চেক করতে চাই। তো বলছে ঠিক আছে চলো। গেছে, গিয়ে দেখছে 2:30 থেকে 2:45 যে ফুটেজটা, ওই ফুটেজটাতে কোনো আওয়াজের কোনো ফুটেজ নেই, কেউ দরজায় ধাক্কা মারেনি। একটা সার্টেন টাইমের পর ওর বাবা এমনি দরজা খুললো, এদিক ওদিক উনি চারিদিকে সার্চ করছেন, খুঁজছেন, সিঁড়িতে নেমে গিয়ে উনি দেখছেন যে কেউ আছে কিনা, বাট কেউ এসে দরজাও ধাক্কায়নি। পুরো ফুটেজটা ওরা থরলি চেক করেছিল আর কোনো আওয়াজও হয়নি। সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো এভিডেন্স নেই। এটা একটু আনইউজুয়াল লাগলো ওদের। তো কি আর বলবে, এখন সিসিটিভি ক্যামেরা ফুটেজে যখন ধরা পড়েনি, ওদের কাছে যখন কোনো প্রুফ নেই, তখন ওই রকম ফ্যামিলির 4 জন বললে তো আর কেউ মানবে না। তো যথারীতি আবার ওরা সেদিনকে রাত্র ঘুমোতে গেছে। সেদিনকে রাত্রেও সেম ঘটনা ঘটেছে। ওরা সেদিনকে জাস্ট স্টুডেন্ট দরজাটা খুলেছে, ওই দাম 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 আওয়াজটা পেয়ে ওর বাবা জাস্ট ডোরটা লক করে দিয়ে ওর বাবা বললো শুয়ে পড়ো, দেয়ার ইজ সামথিং রং, কিছু একটা গন্ডগোল হচ্ছে। ওর মা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মাসিকে ফার্স্ট কল করেছে। ওর মাসিকে বলছে যে দিদি তুই যেটা বলেছিলি, বোধহয় তুই যেটা সাসপেক্ট করছিলি দ্যাটস কারেক্ট, কারণ আমাদের সাথে এরকম একটা গত 3 দিন ধরে এই 2:30 থেকে 2:45-3টের মধ্যে এরকম সেম ঘটনা ঘটছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। তো ওর মাসি তখন ওদেরকে বলল যে তুই এক্ষুনি একটা কাজ করবি, তুই এক্ষুনি বেরিয়ে দুটো ওই ক্রুসিফাইড জিসাস ক্রাইস্ট যেটা হয় ওই দুটো ক্রস কিনে নিয়ে আসবি, এনে তোদের দুটো বেডরুমে, একটা তোর মেয়ের রুমে আর একটা তোদের নিজেদের রুমে, দুটো ক্রসকে এক্ষুনি টাঙিয়ে দিবি আর সন্ধেবেলা ক্যান্ডেল জ্বালিয়ে দিবি, ঠিক আছে? তারপর তুই আমাকে বল আপডেট কি হচ্ছে। তো যথারীতি সন্ধ্যাবেলা বিকেলবেলা ওই আমার স্টুডেন্টের বাবা আর কি আঙ্কেল এসছেন, ফিরেছেন অফিস থেকে। উনি এসে হয়তো বাইরের ডাইনিংয়ে বসে চাটা খাচ্ছেন, আর ওর মা বোধহয় কিচেনে রান্না করছে, আর মেয়ে দুটো মনে হয় ওদের মানে নিজেদের ঘরটাতে বসে কিছু খেলা টেলা করছে বা গল্প করছে, কিছু একটা করছে। ওর মা হঠাৎ করে ওর মনে পড়েছে ওনার মার যে এই সন্ধ্যাবেলা ক্যান্ডেল জ্বালতে বলেছিল ওর মাসি, ওর মা ক্যান্ডেলটা জ্বেলে দিয়ে এসছে ওই জিসাস ক্রাইস্টের একটা ওদের রুমে যে ক্রসটা লাগিয়েছিল ওই ক্রসটার সামনে রেখে ওই ক্যান্ডেলটা জ্বালিয়ে ওই রুমে লাইট টাইট অফ করে ওই রুমটা থেকে চলে এসছে। ডাইনিংয়ে ওর বাবা বসে আছে আর মেয়ে দুটো বসে আছে ওদের নিজেদের ঘরে। কিচেনে রান্না করতে করতে ওই ক্যান্ডেল জ্বলার
5 to 10 মিনিটস পরে হঠাৎ করে ওরা দেখছে ওদের পুরো ফ্ল্যাটময় একটা আষ্টানি বাজে গন্ধ, ভকভক করে একটা বাজে স্মেল বেরোতে স্টার্ট করেছে। আর স্মেলটা কীরকম বলবো, তোমার মাছের বাজারে গেলে মাছের তো একটা নিজের এমনি আষ্টানি গন্ধ থাকে, দেখবে সেটা আলাদা, সেটা অন্যরকম। কিন্তু মাছ কাটলে মাছ থেকে যে কাঁচা রক্তটা বেরোয়, দেখবে ওই কাঁচা রক্তের একটা স্মেল থাকে, ভীষণ উইয়ার্ড একটা স্মেল থাকে ওই কাঁচা রক্তের। সেই স্মেলটা পুরো ফ্ল্যাটময় ভরে গেছে এবং অসম্ভবভাবে যত সময় যাচ্ছে যেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে স্মেলটা হু হু করে বাড়তে থাকছে। এবার ওর মা কিচেন থেকে বেরিয়ে এসে এবার মুখ চাওয়াচাই করছে খুব স্বাভাবিকভাবেই। সবার মুখে একটা থতমত ভাব, কেন, কোথা থেকে এই গন্ধটা বেরোচ্ছে। তো এ ঘর ও ঘর, উনি তো তাড়াতাড়ি গিয়ে নিজের মেয়েদের ঘর রুমটা চেক করলেন, এমনি আনইউজুয়াল মানে কোথাও কিচ্ছু নেই। তো তারপরে ওর মা যেই ওর নিজের রুমে গিয়ে লাইটটা অন করেছে, দেখছে যে ক্রসটার সামনে উনি ক্যান্ডেলটা জ্বালিয়ে এসেছিলেন, ওই ক্রসটা পুরো উল্টো হয়ে গেছে। ক্রসটা উল্টো হয়ে গেছে মানে জিজাসের পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে হয়ে গেছে। আর ওই জায়গাটা থেকেই ওই কাঁচা রক্তের তীব্র গন্ধটা হু 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 করে বেরোচ্ছে। ওরা আর এক মুহূর্ত টাইম ওয়েস্ট করেনি, ওর মাসিকে ওখানে ফোন করেছে যে আমরা এই রকম একটা ঘটনা ঘটেছে। ওর মাসি বলে তোরা এক্ষুনি ওইখান থেকে ওই প্লেসটা লিভ করে আমার ফ্ল্যাটে চলে আয়। ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং ওদের মাসির বাড়িতে চলে যায়। পরে ওরা, তারপর কি ঘটেছিল আমি ঠিক জানি না, মানে আমি এত দূরই গল্পটা শুনেছিলাম। তারপর বোধহয় ওরা আর ওই ফ্ল্যাটটাতে থাকেনি, ওই ফ্ল্যাটটা বোধহয় ওরা সেল করে দিয়েছে অন্য কাউকে। এখন তাদের সাথেও কিছু আবার ঘটেছে কিনা বা আর কিছু হয়েছে কিনা আমি জানি না। বাট আমি এইরকম ইনসিডেন্ট পরবর্তী ক্ষেত্রে অনেক মুভিজে দেখেছি বা পরবর্তী ক্ষেত্রে আমি অনেক জায়গায় এরকম মানে শুনেছি যে এই অশুভ শক্তি এরকম এই ব্যাড স্মেল দিয়ে নিজে জানান দেয়। এটা কিন্তু হয়, দ্যাটস ভেরি ট্রু। যেমন আমরা প্রচলিত আছে, এটাও শুনে থাকবেন হয়তো তোমরা সবাই, যে হঠাৎ করে নাকে খুব ভালো ধূপের গন্ধ বা চন্দনের গন্ধ ভেসে এলে আমরা ধরে নিই যে পাশ দিয়ে কোনো একটা শুভ শক্তি আমাদের আছে বা আশপাশে কোনো একটা শুভ শক্তির প্রেজেন্স আমরা ফিল করতে পারছি। তো ঠিক সেরকম অশুভ শক্তিও কিন্তু এরকম ব্যাড স্মেলের দ্বারা নিজেদের কখনো কখনো রিপ্রেজেন্ট করে। তো এই ঘটনাটাও আমার বেশ ভালো লেগেছে। বেশ, সবাই ভয় পাচ্ছে, সবার ভালো লাগছে, তাহলে ভেরি গুড। ওকে, আচ্ছা, এরপরে আমি আর একটা স্টোরি বলবো, তার আগে আমি একটু জল খেয়ে নিই। আমার খুব গলাটা টায়ার্ড ফিল হচ্ছে। 1 মিনিট। What's the time it is? 1 মিনিট। আচ্ছা, এরপরে আমি একটা স্বপ্ন নিয়ে গল্প বলবো। কম বেশি তো আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? কম বেশি আমরা সবাই স্বপ্নের সাথে নিজেদের অনেক সময় বাস্তবে অনেক কিছুকে কানেক্টও করতে পারি। আমি আমার জীবদ্দশায় এমন একটা মানুষের সাথে একবার ইন্ট্রোডিউসড হয়েছিলাম যে অলমোস্ট তার জীবনের অনেক কিছু তার স্বপ্নের সাথে খুব রিলেটেড এবং তার স্বপ্নের ওপর ভিত্তি করে সে তার জীবনের অনেক বড় বড় ডিসিশন মেক করে, এরকম ব্যাপার। ইউজুয়ালি আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করলে বলা যায় যে আমরা আমাদের কনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে সারাদিন ধরে যেগুলো ভাবছি সেগুলোই হয়তো আমাদের স্বপ্নে প্রতিফলিত হয়। কিন্তু আবার স্বপ্ন নিয়ে তো আবার অনেকের অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। কেউ কোনো বিষয়ে নিষেধাজ্ঞা পান, হয়তো কোনো একটা কাজ করতে যাবে, স্বপ্নে পেলো যে এই কাজটা করিস না, এটা ঠিক হবে না। আবার কেউ স্বপ্নাদেশ পান, কোনো একটা পার্টিকুলার কাজ করার আদেশ পান। এরকম তো আমাদের বহু এক্সপিরিয়েন্সের গল্প আমরা নিশ্চয়ই শুনে থাকবো আমরা প্রত্যেকেই। তো এরকমই এটা আর কি একটা সেন্সেশন ডিউরিং স্লিপ। তো আমি একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে আফটার এইচএস জয়েন করেছিলাম। আফটার এইচএস আর গ্র্যাজুয়েশন স্টার্ট করার মাঝখানে যে একটা খুব স্মল ডেজের গ্যাপ হয় না, তো বাড়িতে থেকে কি হবে, ওই জন্য একটা ল্যান্ডমার্ক অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানিতে আমি জয়েন করেছিলাম। তো ওই কোম্পানির যে ওনার,
তো আমি ওনার কথা বলছি। উনি ওনার আম্মাকে খুব ভালোবাসতেন। এই আম্মা প্রবাবলি ওনার ঠাম্মা আর কি। তো ওনার আম্মা মারা যাওয়ার পর ওনার সাথে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটতে স্টার্ট করেছিল। তো সেই ঘটনাটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো যেদিনকে আর কি স্যারের আম্মা মারা যান, তার মানে কাজ টাজগুলো মিটে টিটে যাওয়ার পরে হঠাৎ করে স্যারের সাথে একটা অদ্ভুত জিনিস স্টার্ট হয়েছিল। সেটা হচ্ছে, স্যার একদিন প্রথম ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলেন, যেখানে উনি দেখতে পাচ্ছেন একজন নারীকে, একজন নারী মূর্তি। সে অসম্ভব সুন্দর, একটা লাল টুকটুকে বেনারসি পরা, এবং তাকে প্রচণ্ড সুন্দর দেখতে। তার মুখে একটা সাংঘাতিক ঔজ্জ্বল্য, মানে যেন নতুন বিয়ে হয়ে এসছে, প্রচণ্ড খুশি সে, প্রচণ্ড আনন্দিত। স্যারের ঘুমটা ভেঙে যায় ওই মহিলাকে স্বপ্নে দেখতে দেখতে। এবং তার পরের দিন স্যারের যে ছেলে ছিল সে পড়াশোনায় অতীব বাজে ছিল, সে একদম ভালো রেজাল্ট করতো না। তো তার পরের দিন তার ছেলের আর কি রেজাল্ট আউট হওয়ার কথা ছিল। তো ইনসিডেন্টলি হঠাৎ করে স্যার এসেছেন একটা বড় মিষ্টির প্যাকেট নিয়ে, কি না ওনার ছেলে জীবনে প্রথমবার খুব ভালো রেজাল্ট করেছে। আমাদের সবাইকে তো মিষ্টি টিষ্টি খাওয়ালেন। তো প্রথম দিন উনি এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেননি, যে ঠিক আছে হতে পারে, স্বপ্ন দেখেছেন, কিছু হবে। যাই হোক, এবার ওনারা বেশ কিছুদিন ধরে খুব টেনসড ছিলেন আর কি। মানে স্যারের এক ভাই ছিল, তখন আসামে পোস্টিং ছিল, আর আসামে মাঝখানে ওই জঙ্গিদেরকে নিয়ে খুব সমস্যা হচ্ছিল, একটা অরাজকতা তৈরি হয়েছিল। তো সেই জন্য ওনাদের বাড়ির লোকে সারাক্ষণ কান্নাকাটি, যে ছেলে অত দূরে পড়ে আছে, ওরকম একটা বিপজ্জনক সিচুয়েশনে ছেলে, কিছুতেই উনি ট্রান্সফার নিয়ে বাড়িতে ফিরতে পারছিলেন না। যেদিন ওনার ছেলের রেজাল্ট আউট হলো, তার 3-4 দিন পরে আবার উনি ওরকম একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখছেন যে একটা ওইরকম লাল টুকটুকে বেনারসি পরা, প্রচণ্ড খুশি একজন ভদ্রমহিলা, মানে ভীষণ সুন্দর দেখতে তাকে, ফুটফুট একটা বাচ্চা, একটা মেয়ে, খুব সুন্দর, সে খিলখিল করে হাসছে, এরকম একটা স্বপ্ন দেখলেন। তারপরে পরের দিনই উনি সকালবেলা অফিসে গেলেন, গিয়ে উনি হঠাৎ করে নিউজ এলো যে ওনার দাদা, যে বহুদিন ধরে পোস্টিং নেওয়ার চেষ্টা করছিল, আসাম থেকে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছিল, কিছুতেই ট্রান্সফার পাচ্ছিল না, উনি পরের দিন কলকাতাতে ট্রান্সফার পেয়ে গেছেন। তো বাড়ির সবাই প্রচণ্ড খুশি যে যাক, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। বেশ ঠিক আছে, আবার দিন যায়, রাত যায়, আবার 4-5 দিনের ডিউরেশনে হঠাৎ করে সেদিন উনি হঠাৎ স্বপ্নে দেখছেন সেই মেয়েটা, ওই মেয়েটাই, কিন্তু একদম একটা সাদা বিধবার বেশে, হাউ মাউ করে কাঁদছে, চোখ দুটো কাঁদতে কাঁদতে এরকম ফুলে গেছে, মুখটা প্রচণ্ড ভার করে রয়েছে, একদম সাদা থান পড়া মেয়েটা। তো পরের দিন সকালবেলা যখন ওনার ঘুমটা ভাঙে, খুব স্বাভাবিকভাবেই ওইরকম প্রাণোচ্ছল একটা মেয়েকে, যাকে উনি স্বপ্নে দেখছিলেন, হঠাৎ করে ওরকম একটা বিধবার বেশে তাকে দেখে ওনার মনটা এমনি ভারাক্রান্ত হয়ে গেছিল। তার এই দুপুরের দিকে সেদিন, তার পরের দিন ওনার কাছে একটা ফোন আসে, এবং ফোনে ওনার পিস্তত দিদি সুইসাইড করেছেন, সেটার খবর আসে। তো সরি টু সে, ডোন্ট মাইন্ড, এই গল্পগুলো তো বিভিন্ন লোকের সাথে তার জন্য কথা বলতে হয়, গল্প করতে হয়, জানার ইচ্ছা থাকলেই জানা যায়। কখনো তুমিও এসো না আমার সাথে, গল্প করো সায়ন, আমিও তোমাকে এমনি পার্সোনালি, শুধু ভূতের গল্প কেন, ট্রাভেল ট্যুরিজম বা অন্যরকম এক্সপিরিয়েন্স বা মজার গল্প, অনেক কিছু থাকে মানুষের জীবনে শেয়ার করার জন্য। আর তুমি এসো কখনো আমার সাথে গল্প করতে, আই উইল ডেফিনেটলি শেয়ার ইউ। তো যাই হোক, হ্যাঁ, তো পরের দিনই ওনার কাছে একটা নিউজ আসে যে ওনার দিদি সুইসাইড করে। তো তখন যথারীতি ওনার ভীষণ আপসেট হয়ে পড়ে। এইবার সেদিনকে ওনার মাথায় ফার্স্ট এই জিনিসটা স্ট্রাইক করে যে ঘটনাটা কি কিছুটা এরকম ঘটছে না, যে ওই মেয়েটিকে যেদিন যেদিন উনি ওরকম একটা সুন্দর ঝলমলে বেনারসি পরা বেশে দেখছেন, ঠিক তার পরের দিন ওনার কাছে সামহাও একটা করে গুড নিউজ আসছে। আর যেদিন যেদিন উনি ওই একটা বিধবার বেশে ওনাকে দেখছেন, সেদিন কোথাও যেন ওনার সাথে একটা খারাপ কিছু ঘটছে। কারণ এরপরে
আবার একটা সার্টেন ডিউরেশনের পর আবার একদিন উনি ওরকম এই প্রাণোচ্ছল বেশে ওই মেয়েটিকে দেখেন। ওনার পরের দিনই একটা বড় কন্ট্রাক্ট সাইন হয় এবং আবার একদিন উনি ওরকম একটা বিধবার বেশে ওনাকে দেখেন। তার পরের দিনই ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়, হঠাৎ করে মাঝরাতে সেদিনকে আমাদের কাছে ফোন কলস এসেছিলো। আমি বললাম ওটা একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি, একটা হোর্ডিং লাগানো ছিল বড় পার্ক সার্কাসের মোড়ে। সেই হোর্ডিংটা বৃষ্টির জলে কোনোভাবে কিছু একটা গন্ডগোল হয়েছিল, সেখানে হোর্ডিংটা ভেঙে পড়ে বা কিছু একটা হয়, তো সেই জন্য ওনাকে ওখানে যেতে হয়েছিল অত রাতে, এবং সেখানেই কোনোভাবে উনি কোনো একটা অ্যাক্সিডেন্ট ওনার সাথে কমিটেড হয়েছিল। তো সামহাও উনি রিলেট করতে শুরু করেছিলেন যে যেদিন উনি ওই ভালো ঝলমলে বসন পরা মেয়েটাকে দেখছেন সেদিন সামথিং গোয়িং টু বি গুড টু হেম, আর যেদিনকে উনি ওই বিধবা বেশে ওই মেয়েটাকে দেখছেন সেদিনই ওনার সাথে সব কিছু খারাপ খারাপ ঘটছে। তো এটা ওই আম্মার যেদিন বাৎসরিক কাজটা হয়ে গেছিল, ওই বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর থেকে আর উনি এই ব্যাপারটা ফিল করেননি বা আর ওনার সাথে এরকম কিছু ঘটেনি। তো সেই জন্য উনি কোরিলেট করে গল্পটা এইভাবেই আমাদেরকে বলেছিলেন যে হয়তো ওনার আম্মায় ওরকম কারোর একটা রূপ নিয়ে আর কি একটা জানান দিতেন, আভাস দিতেন যে কোন দিন ভালো হবে বা কোন দিন খারাপ হবে। কারণ আম্মার বাৎসরিকটা হয়ে যাওয়ার পরে বা আম্মা মারা যাওয়ার আগে ওই একটা বছরে ওনার সাথে কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেছিল। তার আগে পরে কিন্তু এরকম কোনো কিছুই উনি কোনোদিন এক্সপিরিয়েন্স করেননি। তো সেই জন্যই উনি ধরে নিচ্ছেন যে হয়তো আম্মা ওনাকে এইভাবে এক বছর ওনার সাথে ছিলেন, ওনাকে হেল্প আউট করতেন। তো এই গল্পটা মানে ভৌতিক ঠিক আছে, কিন্তু বেশ ডিফারেন্ট, মানে আমার বেশ অন্যরকম লেগেছিল আর কি। তো কি করব, আজকে এখানেই আপাতত শেষ করি না আরেকটা গল্প বলবো? আচ্ছা, আরেকটা গল্প বলে দিই, আরেকটাই গল্প বলবো আজকে, এটাই আমার লাস্ট গল্প আজকের জন্য। আমাদের সবার খুব ফেভারিট একজন আছে, শম্ভু মুখার্জি। শম্ভুদা, আমি খুব খুব বড় ফ্যান উনার। তো উনি কালকে একটা আপডেট দিয়েছিলেন বোধহয় আমাদের গ্রুপে যে বিদেহী আত্মার ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো হ্যাঁ, তো উনি ওই বিদেহী আত্মার কথা যখন বললেন সেটার পরিপ্রেক্ষিতেই আমার একটা বেশ ইন্টারেস্টিং গল্প মনে পড়েছিল কালকে। তো ওটা বলি আজকে, আমি আজকের মতন শেষ করব। আমার দিদা আমার মামার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। আমার দিদার মানে 5 ছেলে মেয়ে। আমার মা আর বড় মামা হচ্ছে সব থেকে বড়, মানে বড় মামা সবার বড়, তারপর আমার মা, ঠিক আছে। তো যখন আমার দাদু পোস্টালে জব করতেন, তো কৃষ্ণনগরে তো আমার মামার বাড়ি, মানে আমার দাদু বাড়ি করেছিলেন, কিন্তু ওই বাংলাদেশ বর্ডারের দিকে, সাপোজ নদিয়া না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি ঠিক বলতে পারবো না, কাতলামারি বলে ওনাদের একটা কোনো গ্রামের দিকে বাড়ি আর কি। ওই কাতলামারি গ্রামটা হয়তো আপনারা কেউ জানতে পারেন, নামটা শুনে থাকতে পারেন। তো ওইখানে আর কি দাদুর ভিটে বাড়ি আর কি, যেখানে দিদার বিয়ে হয়েছিল। আর তারপরে দাদু তার কর্মসূত্রে পোস্ট অফিসের ওনারা এসছিলেন হচ্ছে কৃষ্ণনগরে শিফট করে। তো আমার দাদু কোনো একটা পারিবারিক কাজে একসময় কাতলামারিতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে, এবং দিদার কাছে হঠাৎ করে একটা সন্ধ্যের দিকে বলবো না, দুপুরের দিকে খবর আসে যে দাদু এরকম ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তো দিদা আর কিছু ভাবনা চিন্তা না করে খুব ভয় পেয়ে গেছিলো, দাদুর শরীর খারাপ, বাড়িতে দিদা বাচ্চা, তখন শুধু আমার মা আর বড় মামা হয়েছে, আর কেউ ছিল না, শুধু মা ছিল আর বড় মামা ছিল। মা কোলে আর বড় মামা সবে মানে ছোট ছেলে আর কি, হাত ধরে হাঁটা শিখেছে। তো এরকম সিচুয়েশনে ওই দুপুর খাওয়া দাওয়া করে বাচ্চা দুটোকে নিয়ে আমার দিদা রওনা দিয়েছে। আমার দিদা ওই কাতলামারির উদ্দেশ্যে যাচ্ছে। তো রাস্তাটা ভীষণ হেক্টিক ছিল তখন যাওয়ার জন্য, মানে শুনেছি একটা নদী পার হতে হতো সেই কার্টে করে, মানে গরুর গাড়িতে করে নদী পার হয়ে সে তারপর বাসে করে অনেক হ্যাপা করে আর কি ফাইনালি ওখানে পৌঁছতে হতো। তো যখন দিদা ফাইনালি কাতলামারির ধারের কাছে পৌঁছোই, তারপরে ওদের একটা মানে বিশাল একটা ধরো নাও জমি, সেই জমির আলের রাস্তাটা দিয়ে অনেকটা রাস্তা গিয়ে তারপরে মেন আর কি গ্রামটা, সেই গ্রামে পৌঁছতে হবে, তারপরে দিদার বাড়িটা, মানে আমাদের দাদুর আর কি পৈতৃক বাড়িটা। তো ওই আলের রাস্তাটা যখন দিদা ধরেছে,
তখন প্রায় সন্ধে হতে চাই, সন্ধে মানে তখন বেশ ভালোই সন্ধে আর কি, 5:30 বেজে গেছে প্রায়, ঠিক আছে। এরকম সময় দিদা এক কোলে আমার মা আর হাতে আমার বড় মামাকে ধরেছে, ঠিক আছে, দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। সেই সময় তখনকার দিনে বোধহয় নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টগুলোতে প্রচণ্ড নকশালদের মানে খুব অত্যাচার ছিল, মানে নকশালরা ভীষণ রকমভাবে অরাজকতা স্টার্ট করেছিল। কোনো মানুষের মানে একে তো মেয়ে একা দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এমনিই সেটা রিস্কি একটা ব্যাপার, তার মধ্যে ওই নকশালপন্থীদের প্রচণ্ড একটা উৎপাত ছিল সেই সময়। সেই কারণে এবার দিদা যাচ্ছে, হঠাৎ করে দিদা দেখছে পেছনে না দুটো লোক, মানে বেশ অদ্ভুত লোক দুটো আর কি, বেশ গায়ে একটা কিছু জড়ানো টড়ানো একটা চাদর টাদর মতন। এবার দিদা হাঁটতে হাঁটতে একবার হঠাৎ করে পেছন ফিরেছে, পেছন ফিরতেই দিদার মনে হলো যে ওদের হাতে বোধহয় ছোড়া বা সামথিং কিছু একটা আছে যেটা দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া যায় আর কি সঙ্গে সঙ্গে। তো ওরা বোধহয় সেরকম সঙ্গে সঙ্গে একটা চাদরটা তুলে এরকম ঢুকিয়ে নিল, মানে এরকম কিছু একটা দিদা ফিল করলো। তো তখন দিদার বেশ ভয় লেগেছে, দিদা বুঝতে পেরেছে যে এরা মানে হয় ওই চুরি করতে এসছে, লুটপাট করতে এসছে, বা দুটো বাচ্চাকে নিয়ে একটা মহিলা একা যাচ্ছে, আরও নানান রকম চিন্তাভাবনা আসতে পারে মাথায়। তো আমার দিদা হচ্ছে সাংঘাতিক বুদ্ধিমতী, প্রচণ্ড বুদ্ধিমতী মহিলা। তো উনি তখন কি করেছেন, বেশ জোর কদমে পা চালাতে চালাতে বেশ অনেকটা ডিস্টেন্সে, মানে ধরে নাও 10-12 হাত ডিস্টেন্সে দেখছে একটা দূরে একটা লোক যাচ্ছে, চেনে না কিন্তু আমার দিদা, কিন্তু লোকটাকে চেনে না, ঠিক আছে, লোকটা আননোন লোক। আমার দিদা হঠাৎ করে চিৎকার করতে শুরু করেছে, ওরে বাবা রে দাদা আস্তে আস্তে, উফ একটু আস্তে হাঁট না, আমি কি পারি এই দুটো, একটাকে কোচড়ে নিয়ে একটাকে হাতে নিয়ে এত তাড়াতাড়ি আমি হাঁটতে পারি, একটু ধীরে হাঁট, এত তোর সাথে কি দৌড়বো নাকি আমি। এবার লোকটাও আওয়াজটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে লোকটাও দাঁড়িয়ে গেছে, দিয়ে দিদা যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে পসিবল ওই লোকটার কাছে অবধি পৌঁছেছে, দিয়ে লোকটার সঙ্গে হাঁটা শুরু করেছে। চল চল চল, আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, কত সন্ধে হয়ে গেল বলতো, আর তুই এরকম হাও হাও করে দৌড়চ্ছিস, আমি কি পারি নাকি তোর সাথে এত দৌড়ে 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 যেতে, উফ কি যে করিস না তুই, ভাল লাগে না, বলে বক 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 করতে করতে দিদা ওই লোকটার সাথে যাওয়া শুরু করেছে। অটোমেটিক্যালি পেছনে যে দুষ্কৃতী দুজন ছিল ওরা ভেবেছে যে না, ওরা এতক্ষণ যেটা ভাবছিল যে দিদা একা একটা দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে সেরকম তো নয়, ওরা বুঝতে পেরেছে যে ওনার সাথে তো কেউ আছে, তো ওরা আস্তে আস্তে কেটে পড়েছে, ওরা আস্তে আস্তে পেছনে চলে গেছে, আর 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 ফলো করেনি দিদাকে, ঠিক আছে। ওরা যখন বুঝেছে যে দিদার সাথে কেউ আছে আর ফলো করেনি। তো ওই আলের রাস্তাটা ক্রস করে আসার পর পেছন দিকে তাকিয়ে যখন দিদা দেখলো যে ফাইনালি আর কেউ নেই ওখানে, তখন দিদা ওই লোকটাকে বলছে যে দাদা থ্যাংক ইউ সো মাচ, খুব আপনি আজকে আমাকে অনেক বড় উপকার করলেন। তখন লোকটা বলছে যে আমি বুঝতে পেরেছি আপনি এটা আমাকে থ্যাঙ্কস বলছেন কেন, মানে আমি আপনার বুদ্ধির তারিফ করি যে এরকম একটা সিচুয়েশনে আপনি বিপদে পড়েছেন, আমি বুঝতেই পেরেছি আপনার ডাক শুনে যে আপনি নিশ্চয়ই ওই দুষ্কৃতী, মানে আমিও বুঝতে পেরেছি যে দুজন লোক আপনাকে হয়তো ফলো টলো করছে, আপনি কোনো বিপদে পড়েছেন তাই জন্য আপনি আমাকেই ডাকছেন, কারণ আর তো পাশে আমি কাউকেই দেখতে পাইনি, আপনি কার সাথেই বা ওভাবে কথা বলবেন, তো সেই কারণে ঠিক আছে আমি আপনাকে বলুন আমি আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসছি। তো তখন দিদাকে একদম বাড়ির বেশ খানিকটা এগিয়ে দিয়েছে, একদম বাড়ির গেটের সামনে এসে বললো যে ঠিক আছে আপনি তো এবার বাড়ি পৌঁছেই গেছেন, তাহলে আমি আসি আপনি চলে যান। তখন দিদা বলছে যে না না আপনি এত বড় উপকার করলেন, একবার ভেতরে আসুন, একবার আমার বাড়িতে সবার সাথে একটু ইন্ট্রোডিউস করাই। তখন লোকটা বলছে না না প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি আজকে এমনি তাড়াহুড়ো আছে, আমি আপনাকে একটু এগিয়ে দিলাম, আমি অন্য কোনো দিন আসবো, ক্ষণ আমি এখন আর যাবো না, হ্যাঁ আপনি সাবধানে বাড়ি চলে যান। তো দিদা বাড়ি চলে এসছে। এবার আমার দাদু পোস্টালে চাকরি করেছে, আমি করতেন আর কি, আগেই বললাম। তো এবার দিদা তো বাড়িতে এসে সবাইকে ঘটনাটা বলেছে, তো সবাই দিদাকে বকাবকি করেছে যে তুমি কি পাগল, এত এই সন্ধেবেলায় কেউ ওই আলের রাস্তা দিয়ে দুটো বাচ্চাকে নিয়ে একা একা আসে, আজকে যদি ওই লোকটা না থাকতো তাহলে কি সাংঘাতিক ঘটনাটা ঘটতে পারতো বলো তো, এইসব বলে টলেছে। তো ঠিক আছে, এবার দাদু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সুস্থ হয়ে গেছে। এবার দাদুর পোস্ট অফিসে, মানে ওখানকারই কোনো কলিগ হবে আর কি, ওই ওখানকার পোস্ট অফিসের, মানে দাদু তো কৃষ্ণনগরে পোস্টেড ছিল, কৃষ্ণনগরে, তো কাতলামারির পোস্ট অফিসের কারোর একটা ডেথ হয়ে গেছে, তো সামথিং মুখার্জি, তো মানে তারা ব্রাহ্মণ, তাদের আর কি 11 না 12 দিনে কাজ হয়, তো ওই 11-12 দিন
শ্রাদ্ধের মাথায় তার আর কি কাজ আছে। তো তার বাড়ির লোক এসে শ্রাদ্ধের কার্ড দিয়ে আর কি নেমন্তন্ন করে গেছে। তো দাদুকে নেমন্তন্ন করতে এসছে, তো তখন দিদা ছিল, তো দিদাকেও বলেছে যে আপনার ওয়াইফকেও অবভিয়াসলি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, আপনার মানে ওয়াইফকে নিয়ে আপনি অবশ্যই আসবেন শ্রাদ্ধানুষ্ঠানে। তো দাদু বলেছে আচ্ছা ঠিক আছে যাব। এবার 4-5 দিন পরে, মানে যেদিনকে দিদা ওখানে পৌঁছেছে তার 4-5 দিন পরেই আর কি শ্রাদ্ধানুষ্ঠানটা, দাদুও সুস্থ হয়ে গেছে। তো দাদু আর দিদা মিলে ওদের বাড়িতে ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে আর কি গেছে। এবার ফুল মিষ্টি নিয়ে গেছে। দিদা যখন গিয়ে, দিদা তো চেনে না দাদুর কলি, দিদা তো এমনিই গেছে নর্মালি বাই ফর্মালিটি। যখন গিয়ে ওই ফুলের প্যাকেটটা থেকে ফুলটা বার করে ভদ্রলোকের গলায়, মানে যে ছবিটার গলায় মালাটা দিতে যাচ্ছেন, উনি দেখছেন ওটা সেই লোকটা যেই লোকটা ওনাকে বাড়ি পর্যন্ত সেদিনকে ছেড়ে দিয়ে গেছিল। তো ওই আমার কালকে যখন দাদা বিদেহী আত্মার এক্সাম্পলটা দিলেন, আমি প্রথম আমার মাথায় এই গল্পটাই স্ট্রাইক করলো যে এরকম একটা গল্প আমি শুনেছিলাম। আমার দিদা না মানে ফুলের মালাটা পরাতে গিয়ে জাস্ট শকড হয়ে গেছে, মানে জাস্ট ভয়ে, মানে এখন লোকের সামনে তো ওইভাবে রিয়াক্ট করতে পারছে না, কোনো মতে তাড়াতাড়ি ফুলের মালাটা চড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসে দাদুকে বলছে আমি বাড়ি যাবো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। দাদু বলছে কি, বলছে আমি কোনো কথাই বলবো না, আমি তোমাকে সব বাড়ি গিয়ে বুঝিয়ে বলবো, আমার প্রচণ্ড ভয় লাগছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কারণ হিসাবটা আপনারা বুঝুন যে 12 দিনের মাথায় ওনার শ্রাদ্ধের কাজ হচ্ছে, আর 4-5 দিন আগেই উনি দিদাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেছেন। আর দিদা একদম ডেফিনেট যে ওটা ওই ভদ্রলোকই, কারণ যে পরনের মানে ওনার ভূষণ, ওনার স্ট্রাকচার, একটা ফুল সাইজ ওনার ছবি যেটা ওখানে টাঙানো আছে, সেই ভদ্রলোককে ওনার আইডেন্টিফাই করতে কোনো রকমভাবে ভুল হয়নি। বাড়ি এসে যখন দাদুকে এই কথাটা দিদা শেয়ার করেছিল, তো তখন সবাই প্রচণ্ড অবাক হয়েছিল, বাস অবাকই হয়েছিল, আর এর থেকে বেশি কী বা কে রিয়াক্ট করতে পারে। আগের দিন আমি খুব বাজে ভূতের গল্প বলেছিলাম, বদমাশ। আজকে ওই জন্য আমি ডিটারমিন হয়ে এসেছিলাম যে আমি আজকে ভালো ভূতের গল্প বলবো, যারা আমাদের ভালো কাজ করে, ভালো উপকারে লাগে। তো হোপফুলি তোমরা আমার আজকের এপিসোডটা এনজয় করেছো। কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবে, ইনবক্স করবে। আবার আসবো অন্য কোনো দিন, আবার স্টক অফ স্টোরিজ নিয়ে, ঠিক আছে? আজকের মতো গুড নাইট।